ভীষণভাবে ভালো লেগেছে, বিশেষ করে সবাই যখন দাঁড়িয়ে যখন জাতীয় সঙ্গীতটা করলো। আমরা সবাই সবার হাত ধরবো, বাংলাদেশটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার। নববর্ষের নতুন আনন্দ নিয়ে, নবযাত্রা নিয়ে শুরু হোক আমাদের নতুন বছরের চলা। এটা তো আসলে আমাদের বাঙালির একটা অনেক পুরনো ঐতিহ্য। আমি চাইবো যে এটা যেন আমাদের পরবর্তী জেনারেশন তারাও এটাকে বজায় রাখে। বিপ্লব, আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং শুধু আমি না, আজকে আমার মতো সমস্ত বাঙালি কিন্তু গান, কবিতা এবং বাদ্যযন্ত্রের সুরে এই নতুন বছরকে স্বাগত জানিয়েছে। আমরা বর্ণিল একটা আয়োজন দেখছিলাম। রাজধানীর কথায় যদি বলি শম্পা, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু ঐতিহাসিক রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে গানে গানে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিমির বিনাশী স্লোগানে যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়, সেই শোভাযাত্রায় কিন্তু বাংলা সংস্কৃতির একরকম জয় জয় গান পড়ে যায়। বিপ্লব, এ নিয়ে আমরা সান্ধ্যবাজারে বিস্তারিত জানাবো। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি বিপ্লব রায়হান। বিপ্লব, আজ কিন্তু অবশেষে যে সোমালি জলদস্যুদের হাতে যে জাহাজটি আটকা পড়েছিল সেটি আসলে মুক্তি পাচ্ছে। এবার 23 যে নাবিক এতদিন জিম্মি ছিলেন জলদস্যুদের কাছে, তারা কিন্তু অপহৃত যারা ছিলেন তারা কিন্তু অবশেষে মুক্তি পেয়েছে। এবং যেটি আপনি বলছেন যে দুবাইয়ের পথে যে জাহাজটি রয়েছে এমভি আবদুল্লাহ, সেটি আসছে এবং মুক্তিপণ দেওয়ার যে গুঞ্জন যেটি রয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটি কিন্তু সরাসরি তারা স্বীকার করেনি, মালিক পক্ষ যারা রয়েছে তারা। নিউজটা শোনার পরে আমাদের আল্লাহর মানে খুব আনন্দ লাগতেছে। কান্নাকাটি করে ওদের ছেড়ে দিচ্ছে, দস্যুরা নামে গেছে দেশের থেকে। We are fine, okay, and our all missionaries and navigation equipments, all in operation. No issue with the main engine, generator, machineries and the navigation equipment. আমার সাথে ওদের একটা কমিটমেন্ট আছে যেটা নাকি কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট, নট টু ডিসকাস অ্যাবাউট র্যানসাম। এই ব্যাপারে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না। সান্ধ্যবাজারে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই মঙ্গল শোভাযাত্রা এবং বর্ষবরণের প্রসঙ্গ। বিপ্লব, নতুন বছর শুরু হয়েছে এবং পুরনো বছরের সমস্ত দুঃখ গ্লানি জরাকে ভুলে মানুষ নতুন বছরকে স্বাগত জানিয়েছে। শুধু রাজধানীবাসী নয়, পুরো দেশই এই বর্ষবরণের উৎসবে মেতে উঠেছিল। সম্পদ, দিনটি আসলে এরকম, মানে পুরনো গ্লানিকে মুছে ফেলে নতুন দিনের সূচনা। এবং আমি শুরুতে বলছিলাম যে রাজধানীতে ঐতিহাসিক রমনা বটমূলে কিন্তু ছায়ানট প্রথম আহ্বানটি জানায় নতুন বছরকে। এবং পাশাপাশি সারা দেশে কিন্তু লোকজ নানা অনুষ্ঠান, গ্রামীণ মেলা, পাশাপাশি গান, আবৃত্তি, নাচের মাধ্যমে নতুন বছর 1431কে স্বাগত জানায় বাঙালিরা। তানজিলা খান মিম এবং গোলজার আহমেদ ও রাকিবুল হাসানের সমন্বয়ে একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, আমরা দেখে আসি। পূর্ব দিগন্তের এই আলো আজ জানান দিচ্ছে, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প, সুদূরে মিলান। খোপায় বেলি ফুল, পরনে লাল সাদা শাড়ি, মনের ভেতরের সব ক্লেদ জীর্ণতা দূর করে শুভ বোধ নিয়ে বাঙালির চিরায়ত সাজে অর্ধশত বছর ধরে হওয়া ছায়ানটের বর্ষবরণের এই আয়োজনে এভাবেই হাজির হন নারীরা। শুভ নববর্ষ। পয়লা বৈশাখে ছায়ানট এই সুন্দর প্রকৃতির মাঝে অসত্যের নবকিশলয়, নতুন পাতা, তার নিচে এই আহ্বানই জানাচ্ছে যে আমরা সবাই সবার হাত ধরবো। খুবই ভালো লাগছে, আজকে শুভ নববর্ষের দিন, আমার জন্মদিন। সকাল 6:15 বাজার সাথে সাথেই শুরু হয় ছায়ানটের আয়োজন। মূল অনুষ্ঠান সূচনায় মর্তুজা কবির মুরাদের আহির ভৈরবের রাগে থাকে রঙিন অনুরাগে বৈশাখ বরণের আবহ। এরপর একে একে সুরের মূর্ছনায় হারিয়ে গেল উপস্থিত থাকা সকলেই।
চৈত্রের খরতাপ ছিল সূর্যের প্রবল তেজ, তবু সেই তেজ হার মেনেছে বাঙালির বর্ষবরণের উচ্ছ্বাসের কাছে। তাই তো ভিনদেশে থাকা প্রবাসীরাও এবার ঈদের ছুটিতে সামিল হয়েছে এই আয়োজনে। বাঙালির কালচারটা এত রিচ, আমরা যতই বাইরে থাকি কিন্তু আমাদের সে কালারফুল লাইফস্টাইল সবকিছু মানে এটা ভোলার মতো না কিছুতেই। এই বছরটা আমি শুধুমাত্র পয়লা বৈশাখটা উপভোগ করার জন্য এবং রমনার এই বটমূলে আসার জন্য আমি কিছুটা দিন এক্সটেন্ড করেছি। ভীষণভাবে ভাল লেগেছে, বিশেষ করে সবাই যখন দাঁড়িয়ে যখন জাতীয় সঙ্গীতটা করলো। দুটো গান গাইলে মনের ভেতরে সুর দিয়ে সেই জাগরণটা অনেক বেশি গ্রহণযোগ্য মানুষের কাছে, সেইটা আমাদের একটা হাতিয়ার। ২৮টি পরিবেশনার পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। সময়ের সাথে সাথে এই বর্ষবরণ অনুষ্ঠান এখন আর শুধু আনন্দ উল্লাসের উৎসব নয়, সংস্কৃতির একটি শক্তিশালী ধারক বাহক হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও আমার সুপ্ত এ প্রাণ, রবি ঠাকুরের লেখার মতো এমনি করেই আজ ভোরের আলো ফোটার আগেই সকলে জেগে উঠেছিল নতুন বছরকে বরণ করে নিতে। শুধু বছরের প্রথম দিনটি নয়, এমনি করে সারা বছর জুড়েই সকলে একত্রিত হয়ে পারস্পরিক দূরত্ব ভুলে গিয়ে হিংসা প্রতিহিংসা ভুলে গিয়ে সম্প্রীতির এক বন্ধনে আবদ্ধ হয়ে মানুষে মানুষের জয়গান গাইবে, এমনটাই লক্ষ্য ছিল ছায়ানটের এই আয়োজনে। আমার কাছে রমনার বটমূল থেকে এই ছিল বর্ষবরণের সবশেষ। সিলেটের বর্ষবরণের খবর জানতে আমরা এবারে যুক্ত হব সহকর্মী গোজার আহমেদের সাথে। অদ্ভুত সুন্দর এই দেশে যত বর্ণিল আয়োজন আছে তার মধ্যে অন্যতম এই পহেলা বৈশাখ। পহেলা বৈশাখকে কেন্দ্র করে সিলেটের সর্বত্রই চলছে নানা আয়োজন। বিশেষ করে বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরাই এর মূল লক্ষ্য। শিশুদের মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় সিলেটে বৈশাখের আনুষ্ঠানিকতা। নগরীর কিনব্রিজ এলাকায় সিংহা ও শঙ্খের সুরে সুরে আবির মেখে বৈশাখের আগমনী গানে নতুন বছরকে স্বাগত জানানো হয়। নানা রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে শিশু কিশোরদের পাশাপাশি অংশ নেন অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের যে গৌরব আছে, সেই গৌরব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সামনের দিকে। পূর্বপুরুষরা যেভাবে পালন করেছে ঠিক সেভাবে আমাদের নগরের শিশুদেরকে আমরা সেখানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একই সাথে সিলেটের সংস্কৃত কলেজ, জেলা প্রশাসন প্রাঙ্গণ, শিল্পকলা একাডেমি সহ নগরীর বিভিন্ন স্থানে দিনভর চলে নানা পরিবেশনা। একবিংশ শতাব্দীতে নগর সভ্যতার মানুষের কাছে পহেলা বৈশাখ কেবলমাত্র লোকজ সভ্যতার ধারক নয়, বরং এটি হচ্ছে বাঙালি জাতিসত্তার বড় পরিচয়। দক্ষিণা হাওয়ায় এখন কেবলই বৈশাখী সুর। সিলেটের মতো রাজশাহীতেও মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর বৈশাখী মেলার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেন নগরবাসী। পদ্মাপাড়ে বৈশাখী সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় বর্ষবরণ আয়োজনের। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। ঢাকঢোল ও বাদ্য সহযোগে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় আলুপট্টিতে এসে। আমরা অনেকগুলো দিবস পালন করি, অনেকগুলো ইংরেজি সাল, আরবি সাল, তবে তার মধ্যে আমাদের কাছে সবথেকে প্রিয় হচ্ছে বাংলা নববর্ষ, কারণ এটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের একটা বিষয়। গ্লোবালাইজেশনের কারণে যেহেতু অনেক বেশি সব সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, তো আমার মনে হয় যে পহেলা বৈশাখের দিনটা নিজেকে খাঁটি বাঙালি হিসেবে উদযাপন করার জন্য একদম উপযুক্ত। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, সবার দিন অনেক ভালো কাটুক। নিজ সংস্কৃতি নিয়ে গর্বের পাশাপাশি নতুন বছরে বাঙালি সংস্কৃতি লালনে আরও মনোযোগী হওয়ার কথা জানান অনুষ্ঠানে আগতরা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।
বিপ্লব, আজ নববর্ষ এবং এই নববর্ষে যে মঙ্গল শোভাযাত্রা হয়েছে সেখানে কিন্তু মানুষের ঢল নেমেছে। মূলত অন্ধকার কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়ার যে প্রত্যয় সেটিকে এগিয়ে নিতেই এই যে বাংলা 1431 সাল সেটিকে কিন্তু স্বাগত জানানো হয় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। আমরা সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা যে শোভাযাত্রা সেটি দেখেছি, পাশাপাশি দেখেছি দেশের বিভিন্ন জায়গায় কিন্তু মঙ্গল শোভাযাত্রা হয়েছে এবং এটিও দেখেছি আমরা যে এই বর্ণিল শোভাযাত্রায় সর্বজনীন যে উৎসবটি লক্ষ্য করা যায় সেই উৎসবে কিন্তু শ্রেণী পেশা মানুষের একরকম ঢল নেমেছিল সকাল থেকেই। আমাদের হাতে আরেকটি প্রতিবেদন রয়েছে, শাহাদাত অভ্র, হোসাইন জিয়াদ এবং ইমতিয়াজ আহমেদের সমন্বয়ে তৈরি, আমরা দেখে আসি। ঢাক ঢোল বাদ্যের তালে বাঁধন হারা প্রাণ। এই আনন্দ উচ্ছ্বাস নতুনকে বরণের, যে আনন্দধারায় শিশু থেকে পৌর নেই কোনো ভেদাভেদ। বাংলা পঞ্জিকায় বৈশাখের আবহন, তাকে স্বাগত জানাতে মুখর নগর জীবন। মঙ্গলের পথে এগিয়ে যেতে স্বতঃস্ফূর্ত জমায়েত চারুকলা প্রাঙ্গণে। প্রতিবারই এই সৌন্দর্যটার জন্যই আসা হয় এবং প্রতিবারই এই মঙ্গল শোভাযাত্রা, এই রমনা বটমূলের গান, এগুলো সবসময় আকর্ষণ করে। এই বছর আমার আশা এটাই থাকবে যাতে পুরানো সব যত বাজে অভিজ্ঞতা আমরা ধুয়ে ফেলে নতুনের দিকে এগিয়ে যেতে পারি। আমি এই বছরটা চাই আমরা বাঙালি, প্রকৃত বাঙালি হয়ে উঠতে পারি এবং আমাদের সব সংস্কৃতিকে উপভোগ করতে পারি। ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মিলিত মিছিল যেন এসে মিশেছে এই মোহনায়। সাদা কালো পোশাকে বাঙালিয়ানার আবহে রঙিন পথঘাট। ছোট বাচ্চারা এটা দেখে শিখুক বাঙালির যে সংস্কৃতি, এটা ওরা জানতে পারুক ছোট থেকেই, এই জন্যই আসলে আসা। আমি আমার বাবা মা এবং ভাই বোনের সাথে এসেছি। বড় পাখির মতো মূর্তিটা ছিল, ওইটার আশেপাশে অনেক মানুষ ছিল, এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। 1430 পেরিয়ে 1431 সন, নতুন বছর শুরু, তাই তো এই দিনটিকে ঘিরে নানা আয়োজন আর এই মঙ্গল বার্তা। আমরা তো তিমির বিনাশী প্রতিপাদ্যে শোভাযাত্রায় তুলে ধরা হয় বাঙালি সংস্কৃতিকে। আমি প্রতি বছরই আসলে উদযাপন করার চেষ্টা করি পরিবার বন্ধু বান্ধব সকলে মিলে। এই দিনটাতে না আসতে পারলে মনে হয় যে আমার পুরো বছরটাই বোধহয় ভালো যাবে না। মঙ্গল শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ শিশু পার্ক হয়ে টিএসসি মোড়, এরপর ফের চারুকলায় গিয়ে শেষ হয়। তিমির হননে অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই। তিমির বিনাশের বার্তা দিয়ে শেষ হয়েছে মঙ্গল শোভাযাত্রা। আর মঙ্গল শোভাযাত্রা সহ রাজধানী জুড়ে নানা আয়োজনের মধ্য দিয়েই পালিত হচ্ছে এবারের নববর্ষ। তেমনি বন্দরনগরী চট্টগ্রামেও চলছে নববর্ষ উদযাপনের নানা আয়োজন। সেখানে আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। ঢাকার মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটও কিন্তু পহেলা বৈশাখকে কেন্দ্র করে চট্টগ্রামে মঙ্গল শোভাযাত্রা বের করেছে। একেবারে বাংলার প্রাণ প্রকৃতি, জীবজন্তুর যে প্রতিকৃতি, সেগুলো নিয়ে উৎসবে মেতেছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী সহ চট্টগ্রামের নানা শ্রেণী পেশার মানুষ। ঢাকঢোল বাদ্যের তালে নেচে গিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মঙ্গল শোভাযাত্রা। ঢাকঢোল বাদ্যের তাল, নেচে গিয়ে বর্ষবরণের সার্বজনীন উৎসব মঙ্গল শোভাযাত্রায় মাতোয়ারা সবাই। চট্টগ্রামে চারুকলা ইনস্টিটিউট থেকে সকাল 9টায় শুরু হয় শোভাযাত্রা। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রায় ফুটে ওঠে আবহমান বাংলার চিরায়িত রূপবৈচিত্র্য আর নানা প্রতিকৃতি। নজর কাড়ে মোরগ, হাতি, ইলিশ মাছ সহ বড় বড় সব প্রতিকৃতি। অংশ নেয়া সবার কণ্ঠেই বিদ্বেষমুক্ত অসাম্প্রদায়িক বাংলা গড়ার প্রত্যাশা। নানা রকম বিষাদ, নানা রকম যন্ত্রণা, এগুলো যেন আমাদেরকে ছুঁতে না পারে। বছরের সমস্ত খারাপ শক্তিকে, অশুভ শক্তিকে দূর করে নতুন বছর যাতে ভালো হয়। আয়োজকরা জানান, এ মঙ্গল শোভাযাত্রা এখন শুধু বাংলাদেশের না, এটি 2016 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। এটি আমাদের বড় অর্জন। দলমত ধর্মের ঊর্ধ্বে উঠে বেঁচে থাকার শিক্ষা ছড়ায় আজকের এই উৎসব। বিশ্বায়নের যে প্রভাবে আমাদের হাজার বর্ষের ঐতিহ্য, সংস্কৃতি এবং মূল্যবোধকে উজ্জীবিত রাখার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবার এবং প্রশাসন আমাদের দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
নতুন বছরে সত্য সুন্দরের সাথে মঙ্গলের সাথে পথ চলা শুরুর দৃঢ় প্রত্যয় নিয়ে চলা এই মঙ্গল শোভাযাত্রা প্রায় 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবারও চারুকলা ইনস্টিটিউটে এসে শেষ হয়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে মঙ্গল শোভাযাত্রার সবশেষ খবর। আমরা এখন ময়মনসিংহের খবর জানতে চলে যাব সহকর্মী ইমতিয়াজের কাছে। ময়মনসিংহেও পয়লা বৈশাখের নানান বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে। সকাল 8টায় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে প্রথম আনুষ্ঠানিকতা শুরু হয় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। মঙ্গল শোভাযাত্রা বিশ্বের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য। সব অশুভ শক্তিকে পরাজিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সর্বসাধারণের অংশগ্রহণে হয়ে থাকে এই শোভাযাত্রা। এই দিনে বাঙালি তাদের সত্তাকে প্রকাশ করে, তাদের সংস্কৃতিকে প্রকাশ করে। ময়মনসিংহ নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রার অন্যতম অনুষঙ্গ ছিল লোকজ খেলনা, পুতুল। বাঙালির ধর্ম, বর্ণ, জাতিগত সব ধরনের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে হস্তান্তরিত হয়। অশুভকে দূর করা, সত্য, ন্যায়, বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক প্রতীক মঙ্গল শোভাযাত্রা। অসাম্প্রদায়িকতা এটা বয়ে নিয়ে আসবে আশা করি। খুবই ভালো লাগছে, কারণ আমাদের সবার সাথে দেখা হচ্ছে, তারপর আমরা বাঙালি সংস্কৃতির মাঝে ফিরে এসেছি। কিভাবে একটি উৎসব সার্বজনীন হয়ে ওঠে, এত ব্যাপক প্রচার এবং প্রসার লাভ করে সারা বিশ্বে, তারই নজির রয়েছে আমাদের বাঙালি জাতিসত্তার প্রাণের উৎসব পয়লা বৈশাখে। পয়লা বৈশাখ সহ সংক্রান্তির এমন উৎসবগুলো বেঁচে থাকুক প্রজন্মের পর প্রজন্ম, এমনটাই প্রত্যাশা করেন সকলে। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। বৈশাখ উদযাপনের আরও খবর জানাতে রাজধানীর ডেমরার ধার্মিক পাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ রওশন। রওশন, জানতে চাই যে সারাদিন তো অনেক অনুষ্ঠান হলো, দিন শেষে কিভাবে পহেলা বৈশাখ উদযাপন করছেন নগরবাসী? সারাদিন পর আসলে সন্ধ্যার যে তাপদাহ যেটা আসলে কমার কথা সেটা কিন্তু কমেছে এবং নগরবাসী স্বাচ্ছন্দ্যে কিন্তু তাদের পহেলা বৈশাখ তা কিন্তু উদযাপনে মেতে উঠেছেন। আমি এখন আছি ডেমরার ধার্মিক পাড়ার মিনি কক্সবাজার নামে একটি স্পটে, যেখানে আসলে বিভিন্ন এলাকার আশেপাশের অনেক মানুষ আসলে এখানে জড়ো হয়েছেন। বিকাল থেকে এখান থেকে আসাতে শুরু করেছেন, শিশু থেকে পৌর সবাই কিন্তু এখানে সমাগম করতে দেখেছি আমরা। এখানে বিশাল একটা বালুর মাঠ হওয়াতে কিন্তু তারা আসলে স্বাচ্ছন্দ্যে যে জায়গাটা, যে উদযাপনের কথাটা, সেটা কিন্তু আমি বারবারই বলছি, তারা কিন্তু ভালোভাবে করতে পারছেন, যেহেতু অনেক জায়গা বেষ্টিত একটা পরিবেশ। সবকিছু মিলিয়ে বিভিন্ন রাইডও আছে শিশুদের জন্য এবং বড়দের জন্য, উভয়ই কিন্তু আসলে নিজেদের মতো সময় কাটতে পারছেন, উৎসব আনন্দ করতে পারছেন। বাংলা যেহেতু নববর্ষ, সাদা শাড়ি, লাল পাড় পরা অনেক নারীকে আসলে আমরা দেখেছি, তারা আসলে বিভিন্ন রাইডে উঠে যেভাবে আসলে উদযাপন করার কথা, কারণ ইট কাঠের যে নগরবাসী আসলে আবদ্ধ জীবন, ঈদের ছুটিতে আসলে এই ছুটিটা একসাথে হওয়াতে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছেন। যেহেতু কাল থেকে আবারও আসলে ব্যস্ত নগরীর ব্যস্ততা শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে আসলে তাদের যেই সময়টা বাকি আছে তারা আসলে পরিবারকে দিয়ে স্বাচ্ছন্দ্যে একটা আনন্দ মুহূর্ত ঘন পরিবেশে তারা সময়টা দিচ্ছেন এবং আনন্দ উদযাপন করছেন। আমি বলে রাখতে চাই, পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু আসলে এখানে বিশেষ ছাড় পাচ্ছে দর্শকরা, সেক্ষেত্রে আসলে তারা কিন্তু আনন্দের সাথেই উদযাপন করতে পারছেন। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর ডেমরার ধার্মিক পাড়া থেকে বর্ণিল বৈশাখ উদযাপনের খবরাখবর জানছিলাম। এবার ভিন্ন প্রসঙ্গ। চুক্তি থাকায় কত টাকা মুক্তিপণে এমভি আবদুল্লাহর নাবিকরা ছাড়া পেলেন তা প্রকাশ করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মালিকপক্ষ এসআর শিপিং। তবে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে $50 লাখ বিনিময়ে মুক্তি মিলেছে 23 নাবিকের। এদিকে সোমালীয় গণমাধ্যম জানিয়েছে এ ঘটনায় 8 জলদস্যুকে আটক করা হয়েছে। 19 থেকে 20 এপ্রিল জাহাজটি দুবাই পৌঁছাবে। এদিকে নাবিকরা মুক্তি পাওয়ায় স্বস্তি ফিরেছে তাদের স্বজনদের মাঝে। বিস্তারিত হাজিরা শিউলির প্রতিবেদনে। 31 দিনের রুদ্ধশ্বাস অপেক্ষার পর সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হল বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও জিম্মি 23 নাবিক। অনেকটা সিনেমার গল্পের মতো নানা নাটকীয়তায় ভরপুর এই উদ্ধার প্রক্রিয়া।
সোমালিয়ার স্থানীয় সময় শনিবার বিকেলে ছোট উড়োজাহাজ থেকে 3 বস্তা ডলার পাওয়ার পর শুরু হয় মুক্তির চূড়ান্ত ক্ষণগণনা। এর আগে জাহাজের ডেকে 23 নাবিককে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। হাত নেড়ে 23 নাবিকের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর উড়োজাহাজ থেকে হলুদ বস্তায় ফেলা হয় ডলার। তবে মুক্তিপণের অর্থ পেলেও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেই আরও 8 ঘন্টা পর ভোর 3টায় 65 জন জলদস্যু জাহাজ থেকে নেমে যায়। এরপর ইউরোপিয়ান নৌবাহিনীর 2 যুদ্ধজাহাজের পাহারায় সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে এমভি আবদুল্লাহ। 14 বছর আগে জলদস্যুদের হাতে অপহৃত জাহাজ জাহানমণি উদ্ধারের অভিজ্ঞতা থাকায় এবার খুব দ্রুততম সময়ের মধ্যে জাহাজটি উদ্ধার করা গেছে বলে জানিয়েছে এর মালিক পক্ষ। রোববার দুপুরে এক ব্রিফিংয়ে জানানো হয় আগামী 6 থেকে 7 দিনের মধ্যে দুবাই পৌঁছাবে এমভি আবদুল্লাহ। পরে নাবিকদের সাথে কথা বলে কিভাবে তারা দেশে ফিরবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মধ্যে চেক করা হবে জাহাজের সার্বিক অবস্থা। ইনশাআল্লাহ 19 তারিখ আশা করছি একটি সংযুক্ত আরব আমিরাতে যাবে। কিছু ফর্মালিটিস থাকবে, হয়তোবা 4-5 দিন লাগতে পারে। শেষ করে তারা আইদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে। এদিকে মুক্তির পর এক ভিডিও বার্তায় নাবিকরা জানান তারা সুস্থ আছেন। নাবিকদের মুক্তির খবরে স্বস্তি প্রকাশ করেছে স্বজনরাও। We are fine, okay, and our all machineries and navigation equipments, all in operation. No issue with the main engine, generator, machineries and the navigation equipment. নিউজটা শোনার পরে আমাদের আল্লাহর মানে খুব আনন্দ লাগতেছে। জাহাজটা নর্মাল হলে জাহাজটা চালাচ্ছে, নর্মাল হওয়ার পরে আমরা জানতে পারবো, মানে ওর সঙ্গে নিচে যোগাযোগ হবে। তখন কান্নাকাটি করে ওদের ছেড়ে দিচ্ছে, দস্যুরা নামে গেছে জাহাজের থেকে। এর আগে গত বৃহস্পতিবার জলদস্যুদের সাথে জাহাজের মালিকপক্ষের মুক্তিপণ নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়। তবে এই বিষয়ে চুক্তি থাকায় কত মুক্তিপণ দেয়া হয়েছে এবং কিভাবে দেয়া হয়েছে সেটি প্রকাশে অপারগতা জানিয়েছে মালিকপক্ষ। এভরিথিং লিগ্যাল ওয়েতে করা হয়েছে। আমার সাথে ওদের একটা কমিটমেন্ট আছে যেটা নাকি কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট, নট টু ডিসকাস অ্যাবাউট র্যানসাম। সো আমাকে আপনারা যতই চেষ্টা করেন আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না। এই ধরনের তথ্য আমাদের কাছে নাই যে টাকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা হয়েছে। অনেকেই ছবি টবি দেখাচ্ছে বিভিন্ন ধরনের, এখন এই ছবিগুলোরও কোনো সত্যতা নাই। গত 12ই মার্চ মোজাম্বিকের মাপুতা বন্দর থেকে কয়লা নিয়ে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ জাহাজ। আর 14 বছর আগে এসআর শিপিংয়ের আরেকটি জাহাজ এমভি জাহানমণি সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছিল। সেবার জাহাজটি মুক্ত করতে 100 দিন সময় লেগেছিল। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। ঈদের ছুটি শেষ, রাজধানীমুখী হচ্ছে মানুষ। সড়ক পথের সাথে ভিড় বাড়ছে নৌপথেও। এ নিয়ে আরো খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, নৌপথে ভিড় কেমন দেখছেন এবং যাত্রীদের ভিড় সামাল দিতে কর্তৃপক্ষ কতটুকু প্রস্তুত? আপনাকে ধন্যবাদ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের যেহেতু আজকে নববর্ষের দিন, নববর্ষের ছুটি আজকের দিন শেষ হওয়ার সাথে সাথে ছুটিটিও শেষ হচ্ছে। এর আগে শেষ হয়েছে সরকারি ঈদের যে ছুটি ছিল সেটিও শেষ হয়ে গেছে। এই কারণে যারা রাজধানী থেকে বরিশালমুখী হয়েছিলেন তারা কিন্তু আবার ফিরে যাচ্ছেন। আর সেই ফিরে যাওয়ার ক্ষেত্রে ভিড় কিন্তু কিছুটা হলেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেড়েছে। তো ভিড় বাড়ার কারণে যেটা হচ্ছে সেটি হচ্ছে বরিশালে আজকে 13টি লঞ্চ আমরা দেখতে পেয়েছি। 13টি লঞ্চ মোটামুটি বেশ ভালো ভিড়ভাট্টা হয়েছে, ক্যামেরার স্ক্রিনেই যেটা দেখতে পাচ্ছেন আপনি। এবং যে 9টি লঞ্চ আছে, এমভি মানামি, পারাবাত 11, সুন্দরবন 16, অ্যাডভেঞ্চার 9, অ্যাডভেঞ্চার 1, সুরভি 9, সুরভি 7, পারাবাত 18, কুয়াকাটা 2, কীর্তনখোলা 10, সুন্দরবন 10, প্রিন্স আওলা 10 এবং শুভরাজ 9। একটা জিনিস জানিয়ে রাখি যে বরিশাল থেকে স্বাভাবিক সময় কিন্তু এখন সেই পদ্মা সেতু চালু হওয়ার পর কিন্তু আমরা যেটা দেখেছি যে 2 থেকে 3টা লঞ্চ কিন্তু 2টো লঞ্চ বরিশাল থেকে ছাড়তো, সেখানে আজকে 13টা লঞ্চ রয়েছে। তো মোটামুটি ভিড় ভালোই আমি দেখতে পাচ্ছি। যদিও যারা লঞ্চের মালিক তারা কিন্তু এই ভিড়কে
ভিড় বলে মনে করেন না। অর্থাৎ লঞ্চের যে ধারণ ক্ষমতা, প্রত্যেকটি ধারণ ক্ষমতা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। অন্যান্য ঈদের সময় দেখা যায় যে ধারণ ক্ষমতার 4 থেকে 5 গুণ লোক থাকে, অবশ্য সেই রকমের লোক নাই। আর এ কারণেই লঞ্চের মালিকরা মনে করেন যে খুব একটা লোক বেশি নেই। তো যে অবস্থা ছিল সেটি বলার চেষ্টা করলাম। এতটুকু ছিল আমার হাতে বরিশালের নদীবন্দর থেকে। কিছু কিছু সম্পর্কের খোলসটা শক্ত অবরুদ্ধ, আবার ভেতরটা ততটাই পরিশুদ্ধ। ঠিক যেমন ওপরের দৃঢ়তা আর ভেতরের শুদ্ধতা নিয়ে আপনার অনুভূতি ঘেরা আবাসন যুগের পর যুগ ধরে আগলে রেখেছি আমরা SSRN, where quality comes first। সান্ধ্যবাজারে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। একটু পরে বিরতির পর ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। আবারও পয়লা বৈশাখ প্রসঙ্গ। নববর্ষের দিন দেশ জুড়ে পালিত হয় পয়লা বৈশাখ। একই সঙ্গে ব্যবসায়ীরা উদযাপন করেন হালখাতা। তবে ঢাকঢোল পিটিয়ে পয়লা বৈশাখ উদযাপন হলেও হারাতে বসেছে হালখাতার সংস্কৃতি। বাঙালির চিরচেনা এই ঐতিহ্য শহর থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। করোনার পর থেকে তা রূপ নিয়েছে শুধু নিয়ম রক্ষার ঐতিহ্যে। মুনাফ রশিদ ও খালিদ সাইফুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। সম্রাট আকবরের আমলে সুশৃঙ্খলভাবে খাজনা আদায়ের লক্ষ্যে বাংলা নতুন বর্ষের উৎপত্তি। সেখান থেকেই শুরু পহেলা বৈশাখের, যার সঙ্গে জড়িয়ে আছে হালখাতা, ইতিহাস ও ঐতিহ্য। পুরান ঢাকার তাঁতিবাজার এলাকাটি স্বর্ণালঙ্কারের জন্য পরিচিত। বছরের প্রথম দিনে এখানে যারা দোকান খুলেছেন তারা ধর্মীয় আচার পালন, দোকান পরিষ্কার পরিচ্ছন্ন আর নতুন খাতায় হিসাব তুলতে ব্যস্ত। হালখাতার রেওয়াজটা কি কমে যাচ্ছে দিনে দিনে? দিনে দিনে কমে যাচ্ছে। আর এবার তো ঈদের জন্য আরও হচ্ছে না। আমরা জাস্ট রিচুয়ালটা করে রেখেছি, মানে নিয়ম কানুন যেটা পুজো, সেই পুজোটা আমরা করে আমরা কিছুক্ষণ পর আমরা সবকিছু সেট অফ করে ফেলবো। টাকা আদায়ের ব্যাপারটাই হালখাতা মূলত। ঈদের কারণে আপনার অধিকাংশ মানুষই ছুটিতে বাড়ি আছে, গ্রামের বাড়ি আছে। এখন আপনার সেই কারণে এই বছর একটু কম হবে। আমাদের নিয়ম যেটা সেটা করতে হবে এখন। কাস্টমার আসলে আসতে পারে, না আসতে পারে, না আসার চান্সই 100%। বছরের প্রথম দিনে নতুন খাতায় হিসাব তোলা অর্থাৎ হালখাতার উৎসব ছিল চিরায়ত, যেখানে বকেয়া আদায়ের লেনদেনে ক্রেতা বিক্রেতার সম্পর্ক দৃঢ় হতো মিষ্টি মুখ করে। এখন তা দেখা যায় না খুব একটা। ঐতিহ্য মেনে কোথাও হালখাতা হলেও ক্রেতাদের সাড়া মেলে না। করোনার পর থেকে হালখাতা শুধু নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ। ব্যবসায়ীরা এখন হালখাতা বিমুখ। কেউ ভাবছেন আগামী বছরে নতুন করে কিছু করবেন। আশা করি সামনেবার যদি গোড়ালার সহায় থাকে, স্বয়ং ঈশ্বরের সহায় থাকে, তাহলে সে আগের মতন চলে আসবে। কার্ড ছাপাবো, ইনভাইট করব, তারপরে মনে করুন গিফট টিপ দেবো, পয়লা বৈশাখে যেটা আমাদের আয়োজন করা হয়। হালখাতা আগের মতো তো হয় না, কিন্তু আমাদের যে নিয়ম আছে সেগুলো করতে হয়, সেগুলোই পালন করতেছি আমরা। আর আজকে এইবার তো ঈদ আর নববর্ষ মিলে একাকার হয়ে গেছে, তো এখন মানে খোলা হয়েছে, কিন্তু কাস্টমার ওইভাবে নাই, জাস্ট মানে নিয়ম করার জন্যই খোলা হয়েছে। পুরান ঢাকার তাঁতিবাজার সহ আশপাশের প্রায় 4000 স্বর্ণের দোকানে পহেলা বৈশাখ উদযাপন চললেও হালখাতার দেখা মেলেনি। বাঙালির সাথে বাংলা ভাষার যেমন সম্পর্ক, পহেলা বৈশাখের সাথে হালখাতারও তেমনই বন্ধুত্ব। হালখাতা আবহমান বাঙালির চিরায়ত সংস্কৃতি। তবে এখন সময় বদলেছে এর ধরনও। তাই ঢাক ঢোল পিটিয়ে পহেলা বৈশাখ উদযাপন চললেও এই দিনটির সাথে হালখাতার মতো যে ঐতিহ্য আর সংস্কৃতি জড়িয়ে আছে তা এখন অনেকটাই মলিন। পুরান খাতা রেখে নতুন খাতা খোলার যে হালখাতা, তা ঢাকায় যেমন জমে ওঠেনি, মফস্বলের অবস্থাও কি ঠিক তেমন? সে খবর জানবো কুমিল্লার সহকর্মী খালিদ সাইফুল্লাহর কাছ থেকে। ত্রিপুরা রাজার শাসন আমলে কুমিল্লার চকবাজারে গড়ে ওঠে ব্যবসা কেন্দ্র। খুব কাছেই ছিল গোমতী নদীর ঘাট, তাই নদীপথেই চলত ব্যবসায়িক কার্যক্রম। সময়ের পালাবদলে সেই চকবাজার এখন পরিণত ও বিস্তৃত। নববর্ষের হালখাতা আর গদিযাত্রার রেওয়াজ এ বাজারে বহু প্রাচীন। সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরা পূর্বপুরুষের ঐতিহ্য মেনে এবারও নতুন বছরকে বরণ করছেন গদিযাত্রার মাধ্যমে। পুরোনো খাতাগুলা আজকে গতকালকে ক্লোজ হয়ে গেছে। আজকে থেকে সমস্ত নতুন খাতাপত্র দিয়ে আমরা নতুন বছরের ব্যবসা শুরু করলাম। পাইকারের খাতা আছে, মহাজনী খাতা আছে, হিসাব নিকাশ আছে, এগুলো করতে আছে। পয়লা বৈশাখে যেমন সবাই পুরান বাকি টাকি যারা নেয় তারা এসে দেয়, টাকা পয়সা দেয়, দিয়ে আবার নতুন করে মালটা নেয়। সারা বছর মাল দিবে নিবে।
তবে পাশ্চাত্য সংস্কৃতির চর্চা ও আধুনিকায়নের প্রভাবে ঐতিহ্য হারাচ্ছে পুরনো সংস্কৃতি বলছেন ব্যবসায়ীরা। পাশ্চাত্য বিভিন্ন দেশীয় সংস্কৃতিটা বাদ দিয়ে অন্য সংস্কৃতি ঢুকে যাওয়াতে এটা আসলে এটা মডার্নাইট এটা হয়ে গেছে, আসলে ওই আসলটা জিনিসটা নাই। তাদের প্রত্যাশা নতুন বছর ব্যবসায়ীদের জন্য সুখ সমৃদ্ধির বার্তা বয়ে নিয়ে আসবে। হালখাতার মধ্য দিয়ে পুরনো বছরের হিসাব চুকিয়ে নিচ্ছেন, গদিযাত্রার মাধ্যমে নতুন খাতায় তুলছেন নতুন বছরের হিসাব। তারা প্রত্যাশা করছেন আগামী বছর কল্যাণময় হোক ব্যবসায়ীদের জন্য। কুমিল্লার চকবাজার থেকে খালেদ সাইফুল্লাহ, এখন টেলিভিশন। বছর ঘুরে আবার এল পহেলা বৈশাখ। নানা আয়োজনে বৈশাখকে বরণ করে নিচ্ছেন উৎসবপ্রিয় বাঙালিরা। সাজসজ্জা, পোশাক, খাবার সবকিছুতেই বাঙালিয়ানা আর বৈশাখের আমেজ। ভাত, ভর্তা, মিঠাই, মন্ডা, খই, জিলাপি, বাতাসা এসবের পাশাপাশি রসনায় জায়গা করে নিয়েছে পান্তা ইলিশও। শারমিন পুতুলের প্রতিবেদনে বিস্তারিত। মোঘল আমলে পহেলা বৈশাখে জমিদাররা খাজনা সংগ্রহ করতেন। যারা খাজনা দিতে আসতেন, জমিদাররা তাদের মিষ্টি, পান ইত্যাদি দিয়ে আপ্যায়ন করতেন। নববর্ষ ঘিরে ইট কাঠ পাথরের এই শহরের রোজকার চাউমিন, মোমো, এগরোল, চিকেন রোল বাদ দিয়ে একেবারে খাঁটি বাঙালিয়ানায় খাদ্য তালিকা সাজিয়েছে রেস্তোরাঁগুলো। আমরা ওই ফাস্টফুডে যাইনি, জাস্ট বাঙালি খাবার, ভর্তা, ভাত এই জাতীয় একটু বোঝানোর জন্য আর কি বাচ্চাকে, যে এইটাই আমাদের পয়লা বৈশাখ, এইভাবে আমরা উদযাপন করি বাসা বাড়িতে। বাসায় হয়তো ভাত মাছ খাওয়া হয়, কখনো কিন্তু এরকম ভর্তা খাওয়া হয় না, ভর্তা খুবই কম খাওয়া হয়। আর বাচ্চারা সেগুলো বোঝে না ভর্তা কী জিনিস, সেটাই বোঝানোর জন্য আমাদের আশা। আসলে পয়লা বৈশাখ সবসময় কিছু করা হয়, এইবার আসলে বাসায় কিছু তেমন করা হয় নাই, এই জন্য ভাবলাম মাকে নিয়ে এসে রেস্টুরেন্টে আর কি কিছু খাওয়া দাওয়া করি আর কি। অন্যান্য দিন হচ্ছে আপনার ফাস্ট ফুড আইটেম, আপনার চাইনিজ বিভিন্ন রেস্তোরাঁতে আপনার ভিড় জমে, আর এই দিন আসলে হচ্ছে কি আপনার বাংলা রেস্টুরেন্টে আপনার বাংলা খাবার প্রতি সবাই একটা অন্যরকম আপনার ফিলিংস চলে আসে। মিঠাই, মন্ডা, খই, জিলাপি, বাতাসা এসবের পাশাপাশি বাঙালির রসনায় জায়গা করে নিয়েছে পান্তা ইলিশ। খোঁজ নিয়ে জানা যায়, পহেলা বৈশাখের সঙ্গে পান্তা ইলিশের প্রচলনের ইতিহাস খুব বেশি দিনের নয়। এই পান্তা ইলিশের সূচনা 1983 সালের রমনার বটমূলে। পুরান ঢাকার শাঁখারী বাজারের বাসিন্দা শম্পা দত্ত ঐতিহ্যকে ধরে রাখতে চৈত্র সংক্রান্তির পর পহেলা বৈশাখে পরিবারের জন্য আয়োজন করেছেন খাসির মাংস, চিতল মাছের কোফতা, থানকুনি পাতার বড়া ও সজনে ডাল। মা ঠাকুমাকে দেখেই শিখেছেন এই ঐতিহ্যবাহী রান্না। পহেলা বৈশাখ উপলক্ষে আজকে খাসির ঝোল, সজনের ডাল, তারপর শাক, চিতল মাছ, তারপর চিতল মাছের কোফতা, ইলিশ মাছের দিয়ে সরষা, এগুলো আমাদের মানে ঠাকুমাদের সব ঐতিহ্যগুলো আমরা ধরে রাখছি। সময়ের সাথে সাথে পহেলা বৈশাখের খাবারে এসেছে পরিবর্তন, ভবিষ্যতেও হয়তো আরও পরিবর্তন হবে। এর মধ্যেও বাঙালি ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকুক, নতুন প্রজন্ম জানুক বাঙালি পূর্বপুরুষদের ইতিহাস। শারমিন পুতুল, এখন, ঢাকা। শান্তবাজারে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন শান্তবাজার। নববর্ষে বাঙালির সংস্কৃতির প্রাণের স্ফুরণ দেখা যায় আলপনায়। প্রতি বছরের মতো এবারও নিকষ কালো পিচ ঢালা পথ অঙ্কিত হয়েছে নানা রঙের আলপনায়, যেখানে উঠে এসেছে আবহমান বাংলার সংস্কৃতির নানা অনুষঙ্গ। কিশোরগঞ্জ হাওরের 14 কিলোমিটার সড়কে আঁকা হয়েছে দেশের সবচেয়ে বড় আলপনা, যা গিনেস রেকর্ডের নাম লেখাবে বলে আশা করছেন আয়োজকরা। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউয়ে আঁকা হয় 2 কিলোমিটার দীর্ঘ আলপনা। বিস্তারিত প্রতিবেদনে। দিগন্ত জোড়া সবুজের দৃষ্টিনন্দন অল ওয়েদার রোড, আর এই সড়কের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে আঁকা আলপনা। হাওরের বুকে 14 কিলোমিটার সড়ক জুড়ে আঁকা হয়েছে এটি। টানা 2 দিন 650 শিল্পী দিন রাত পরিশ্রম করে ফুটিয়ে তুলেছেন এই শিল্পকর্ম।
মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত রঙিন আলপনায় যেন হাওরের সবুজ ক্যানভাসে বর্ণিল চিত্রপট। সকালে মিঠামইন 0 পয়েন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘতম এই আলপনা হাওরের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করবে। আমার বিশ্বাস যে এখন দেশের বিভিন্ন প্রান্তর থেকে যেভাবে আমাদের এই হাওরে পর্যটকরা আসে, আমরা যখন গিনেস ওয়ার্ল্ড বুকে 14 কিলোমিটার আলপনা আমরা যখন স্থান করে নিতে পারবো, তখন কিন্তু আন্তর্জাতিকভাবে এই স্থানটি কিন্তু আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে। দুপুরে আলপনার রাস্তাটি খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। স্থানীয়রা ছাড়াও আশপাশের জেলার ভ্রমণ পিপাসুরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন হাওরের বুক চিরে চলা সড়কের আলপনার সৌন্দর্য উপভোগ করতে। আমাদের বাংলা ভাষা, বাংলাদেশটা রিপ্রেজেন্ট হচ্ছে সারা বিশ্বের মাঝখানে এই আলপনা দিয়ে, সেই জন্য আমি অনেক খুশি। এখানে আমাদের খুব সুন্দর একটা আলপনা হয়েছে। আমরা সংশ্লিষ্ট আমরা সবাইকে আন্তরিকভাবে আমরা আপনার ধন্যবাদ জানাচ্ছি। এখানে তো এখন একটা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত, আর তারপর এই আলপনাটা করার পর থেকে না অনেক আমাদের পপুলারিটি বেড়ে যাবে আমাদের এলাকায়। আয়োজকদের দাবি, এই শিল্পকর্মটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ আলপনা। 14 কিলোমিটার একটা দীর্ঘ আলপনা হতে যাচ্ছে, যেটা গিনেস বুক ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে আমরা আশা করছি এটা যাবে। এবং আমরা কিন্তু আগে যেটা করতাম যে শুধু ঢাকায় হতো, এখন শুধু ঢাকায় না, খুলনাতে হচ্ছে এবং মিঠামইনে হচ্ছে। এদিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে বরেণ্য শিল্পীদের পাশাপাশি তরুণ চারু শিক্ষার্থী, সাধারণ মানুষ সবাই মিলে একযোগে আঁকলেন 2 কিলোমিটার দীর্ঘ আলপনা। বর্ণিল এই আলপনার মাধ্যমেই নতুন বছরকে স্বাগত জানায় তারা। মশহুর কায়েস, এখন। শান্তবাজারে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। দেশের বাইরের প্রসঙ্গ, সরাসরি নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নজিরবিহীন হামলায় তোলপাড় বিশ্ব। প্রতিশোধমূলক এই অভিযানে আপাতত ইতি টানলেও ইসরায়েল আরেকটি ভুল করলে পরিণতি আরও মারাত্মক হবে বলে হুঁশিয়ার করেছে তেহরান। ইসরায়েলকে সহযোগিতা না করতে মিত্র দেশগুলোকেও সতর্ক করেছে ইরান। ইরানের ছোঁড়া 300-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের 99% মিত্রদের সাহায্যে আকাশেই ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বিস্তারিত নুজহাত কামালের প্রতিবেদনে। সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলার জবাব যে আসবে তা নিয়ে সন্দেহ তো ছিল না, কিন্তু 2 সপ্তাহের মাথায় সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে বসবে তেহরান, এতটাও ধারণা করতে পারেনি কোনো পক্ষই। আর তাই রোববার ভোররাতে জেরুজালেমের আকাশে একের পর এক বিস্ফোরণ চমকে দেয় ইসরায়েল ও মিত্র দেশগুলোকে। אמש איראן פתחה במתקפה נגד ישראל ושיגרה יותר מ-300 איומים מסוגים שונים. האיום האיראני פגש את העליונות האווירית והטכנולוגית של צה"ל בשילוב קואליציה לוחמת חזקה কয়েক ঘন্টায় 3 শতাধিক ড্রোন আর ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছুঁড়ে ক্ষান্ত হয় ইরান। যদিও ইসরায়েলের পরবর্তী ভুলের পরিণতি আরও মারাত্মক হবে উল্লেখ করে দেশটিকে সহযোগিতা না করতে মিত্র দেশগুলোকেও হুঁশিয়ার করেছে তেহরান। ইরানের হামলার ঘটনায় ফোনালাপ হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর। মধ্যপ্রাচ্য সংকটের ইতিহাসে প্রথমবার ইসরায়েল সীমান্তের ভেতরে ইরানের হামলার পর ঘনিষ্ঠতম মিত্রের প্রতি লৌহ কঠিন সমর্থন ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের 99% ধ্বংসে ইসরায়েলকে সহযোগিতা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জর্ডান। অদূর ভবিষ্যতেও সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। בשנים האחרונות, וביתר שאת בשבועות האחרונים, ישראל נערכת לאפשרות של תקיפה ישירה מאיראן. מערכות ההגנה שלנו פרוסות. אנחנו ערוכים לכל תרחיש, הן בהגנה והן בהתקפה. מדינת ישראל חזקה. ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলায় নীরব থাকলেও ইরানের পাল্টা হামলা বেপরোয়া আচরণ বলে নিন্দাও জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ পশ্চিমা নেতারা। এই মুহূর্তে বিশ্ব আরেকটি যুদ্ধের বোঝা বহনে সক্ষম নয় উল্লেখ করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইরান ও ইসরায়েলকে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও চীন। এ বিষয়ে বিশ্বের শীর্ষ 7 অর্থনীতি G7 জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে হামলার জেরে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর খুলে গেছে আঞ্চলিক আকাশসীমা, শুরু হয়েছে বিমান চলাচল। ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসে ইসরায়েলকে সহযোগিতার জন্য পরবর্তী লক্ষ্য জর্ডান হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। এরই মধ্যে জর্ডানের আকাশসীমায় কিছু উড়ন্ত বস্তু ধ্বংসেরও দাবি করেছে আম্মান। অন্যদিকে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। নুজহাত কামাল, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। পাশাপাশি ইউটিউবে দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/ekhon TV।